জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেন, বিচার প্রক্রিয়ায় এগিয়ে নেয়ার বিষয়ে তারা দৃঢ় প্রতিজ্ঞ। জুলাই গণহত্যায় প্রধান নির্দেশদাতা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনা ফাঁসির রায় দিয়েছেন আদালত। আগামী ১৬ জুন তাদের গ্রেফতার করে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। ভারতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে ধরা খেল শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। প্রয়োজনীয় সংস্কার শেষে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী। দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। আর সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণ করতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিও জানান তিনি। আজকে আদালতে 3টা ম্যাটার কার্যধারা ছিল। যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা আদালত অবমাননার মামলা হয়েছে, সেই মামলাটিতে প্রথম অর্ডারের পরে তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছিল ট্রাইব্যুনালের পক্ষ থেকে। সেই সময় তিনি হাজির হননি। পরবর্তী সময়ে গত 26শে মে 2টি জাতীয় পত্রিকাতে বিজ্ঞপ্তি দিয়ে তাকে নোটিশ দেওয়া হয়েছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। নিয়মিত পাওয়া তাজা এবং গরম খবর। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য চলনায়ক শোকবার্তা চলেছে আজকের ভিডিওতে। সেক্ষেত্রে জাহিদটাকে কেমন তথ্য জানালো, আপনারা ভিডিওর অংশ বেশি থেকে বুঝিয়ে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ দেখে যাবেন। দর্শক বন্ধুরা, বেশি কথা না বাড়াবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। কারণ পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে দিয়ে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত। ঢাকা সেনানিবাসের স্টাফ রোড এলাকায় জেনারেলদের বাসস্থান হিসেবে পরিচিত নক্ষত্র ভবন লাগোয়া 208 নম্বর বাড়িটি ছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকের কাশিমবাজার কুটি। ওই বাড়ি থেকেই তারিক সিদ্দিক সামরিক বেসামরিক গোয়েন্দা সংস্থা সহ সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করতেন। কখন কাকে গুম করতে হবে, গুমের পর খুন করতে হবে, গুম করে কাকে আয়নাঘরে নিতে হবে, বিচার বহির্ভূত হত্যা করতে হবে, সব সিদ্ধান্ত নেওয়া হতো ওই বাড়িতেই। তারিক সিদ্দিক গুম, খুন ও আয়নাঘরের কারিগর হিসেবে চিহ্নিত। শুধু এসবই নয়, প্রতিরক্ষা ক্রয়ের কাজ কে পাবে, ভাগ বাটোয়ারা হবে কিভাবে, বিমানবন্দরের ব্যবসা, সশস্ত্র বাহিনীর রেশনের কমিশন, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক, বিমা ও প্রতিষ্ঠান দখল, বড় বড় প্রকল্পের কমিশন সবই নির্ধারণ করা হতো এই বাড়িতে। তেমনি সশস্ত্র বাহিনীর পদবি, পদোন্নতিও নির্ধারণ করা হতো এখান থেকেই। তারিক সিদ্দিক শেখ রেহানার দেবর, শেখ জামালেরও ঘনিষ্ঠ ছিলেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই আত্মীয় ও বিশ্বস্ত হিসেবে তাকে নিরাপত্তা উপদেষ্টা করেন। তার অপকর্ম সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে চাঞ্চল্যকারী সব তথ্য পাওয়া গেছে। ক্যান্টনমেন্ট এলাকায় তারিক সিদ্দিকের সাংকেতিক নাম জিটি, অর্থাৎ জেনারেল তারিক। সেনা অফিসারদের কাছে এই সাংকেতিক নামেই তারিক সিদ্দিক পরিচিত ছিলেন। সেনা কর্মকর্তারা উপহাস করেই তাকে জিটি ডাকতেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় সিদ্ধান্তে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়িটি বৈধভাবে দেওয়া হয়েছিল। ওই বাড়িতে 38 বছর বসবাসের পর তাকে উচ্ছেদ করা হয়। জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। অথচ বাড়িটি ছিল জিয়াউর রহমানের স্মৃতি বিচারিত। কর্নেল হিসেবে বাড়িটি বরাদ্দ পান জিয়া। সেনাপ্রধান হওয়ার পরও জিয়া ওই বাড়িতেই থাকতেন। সেনাপ্রধানের পর নির্ধারিত বাসভবনে যাননি, এমনকি রাষ্ট্রপতি হিসেবেও তিনি ওই বাড়িতে ছিলেন। ক্যান্টনমেন্টের সিভিলিয়ান বা বেসামরিক ব্যক্তি হিসেবে খালেদা জিয়া থাকতে পারবেন না এমন অজুহাতে তাকে উচ্ছেদ করা হয়। জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। আর কার কাছে আমি বিচার চাইব? উচ্ছেদের পরপরই বাড়িটি ভেঙে সেখানে বহুতল অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হয়। কিন্তু তারিক সিদ্দিক একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি বা সিভিলিয়ান হওয়া সত্ত্বেও শেখ হাসিনার সব নীতিমালা ভঙ্গ করে তাকে ক্যান্টনমেন্টের ভেতরে থাকার ব্যবস্থা করে দেন। তিনি সেখানে থাকেন বছরের পর বছর। অনুসন্ধানে জানা গেছে তারিক সিদ্দিককে প্রথমে সেনানিবাসের মোরিং হাউসে থাকার জন্য বাড়িটি বরাদ্দ করা হয়। এরপর 208 নম্বর বাড়িটির নির্মাণ কাজ শেষ হলে বাড়িটি তাকে দেওয়া হয়। অর্থাৎ তারিক সিদ্দিকী তার কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য একটি প্রভাব বলয় এস্টাবলিশ করতেই বাড়িতে থাকেন। একই সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে বৈঠকের পাশাপাশি অনেক কর্মকর্তাকে রয়ের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেওয়া হতো এই বাড়িতে।
তারিক সিদ্দিক ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একজন বিশ্বস্ত এজেন্ট হিসেবে কাজ করতেন। ক্যান্টনমেন্টে রয়ের আস্থানা হয় তার মাধ্যমে। ক্যান্টনমেন্টের পাড়ায় তাকে বাংলাদেশ ভারতের প্রকৃত হাই কমিশন বলে ট্রল করা হতো। তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে এতটাই সার্ভ করতেন যার ফলে তাকে এটা বলা হতো। 208 নম্বর বাড়িটিতে ব্যবসার দেনদরবার এবং কমিশন বাণিজ্যের বিষয়টিও ঠিক হতো। বড় বড় ব্যবসায়ীকেও এই বাড়িতেই ডাকা হতো। বড় গুমগুলোর পেছনে ছিলেন তারিক সিদ্দিক। গুম খুনের সঙ্গে জড়িত বহু অপকর্মের মাস্টারমাইন্ড ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক। তাকে আয়নাঘরের কারিগরও বলা হয়। চাঞ্চল্যকর গুমগুলো তার মাধ্যমেই হয়েছে। তারিক সিদ্দিক, ইলিয়াস আলী, সালাউদ্দিন আহমেদ, কর্নেল হাসিন, রাষ্ট্রদূত মারুফ জামান, ব্রিগেডিয়ার আজমি, ব্যারিস্টার আরমান, চৌধুরী আলম সহ বড় গুমগুলো করিয়েছেন। বেশিরভাগ কাজ করিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জিয়াউল হাসানকে দিয়ে। তারিক সিদ্দিকের ডান হাত হিসেবে কাজ করেছেন জিয়াউল হাসান। রিমান্ডে জিয়াউল তার স্বীকারও করেছেন। গুম কমিশন সূত্রে জানা গেছে, কমিশন ১৫০০-এর বেশি গুমের অভিযোগ পেয়েছে। এসব অভিযোগে গুমের জন্য তারিক সিদ্দিককে দায়ী করেছেন অনেক ভুক্তভোগী। এসব অভিযোগ তদন্ত করে গুম কমিশন গুমের পেছনে যে তারিক সিদ্দিক দায়ী তা বহুবার প্রমাণ পেয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও 2টি মামলায় তারিক সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ ছাত্র জনতার অভ্যুত্থানের সময় তারিক সিদ্দিকের ভূমিকা ছিল হিংস্র প্রকৃতির। তিনি 4 আগস্ট গণভবনে শেখ হাসিনার সামনে বিমান বাহিনীর প্রধানকে হেলিকপ্টার দিয়ে ছাত্রদের উপর গুলি চালাতে বলেছিলেন। এতে বিমান বাহিনীর প্রধান ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনাকে বলেন, আপনাকে এই লোকই ডুবিয়েছে, এই লোকই আপনার সর্বনাশ করেছে এবং আরো করবে। পিলখানার বিডিআর ম্যাসাকারে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা হত্যার পেছনেও শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক সিদ্দিকের জড়িত থাকার অভিযোগ রয়েছে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেন, বিচার প্রক্রিয়ায় এগিয়ে নেয়ার বিষয়ে তারা দৃঢ় প্রতিজ্ঞ। জুলাই গণহত্যায় প্রধান নির্দেশদাতা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনা ফাঁসির রায় দিয়েছেন আদালত। আগামী 16 জুন তাদের গ্রেফতার করে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো টেলিভিশনে বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। ভারতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিযোগ আমলে নিয়ে 16 জুন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে গ্রেফতার করে উপস্থাপনের আদেশ দেয় আদালত। ট্রাইব্যুনালে দাখিল হলো শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ, আর তা আমলে নেয়ার শুনানি দেখল পুরো বিশ্ব। এদিন শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, এই বিচার অতীতের প্রতিশোধ নয়, ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। আজকে আদালতে 3টা ম্যাটার কার্যধারা ছিল। যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা আদালত অবমাননার মামলা হয়েছে, সেই মামলাটিতে প্রথম অর্ডারের পরে তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছিল ট্রাইব্যুনালের পক্ষ থেকে। সেই সময় তিনি হাজির হননি। পরবর্তী সময়ে গত 26শে মে 2টি জাতীয় পত্রিকাতে বিজ্ঞপ্তি দিয়ে তাকে নোটিশ দেওয়া হয়েছিল যে তিনি এবং তার আরেকজন যিনি আছেন সাথে আওয়ামী লীগের গাইবান্ধার একজন নেতা শাকিল আহমেদ, তারা যেন আদালতে উপস্থিত হয়ে তারা যে সমস্ত আদালতকে অবমাননাকর, আদালতের প্রসেসকে বাধাগ্রস্ত করার জন্য আদালতের যে সমস্ত সাক্ষী আছে তাদেরকে হুমকি দেয়া, হত্যার হুমকি দেয়া, তাদের বাড়িঘরকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন, যেটাকে ট্রাইব্যুনাল মনে করে যে এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য সরাসরি একটা অ্যাটেম্প্ট। আমাদের আইন অনুযায়ী যদি কেউ এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ট্রাইব্যুনালের কোনো প্রসেসকে প্রশ্নবিদ্ধ করে অথবা বাধাগ্রস্ত করে বা কন্টেম্পটের মুখোমুখি করে, ট্রাইব্যুনালকে মানুষের চোখে ঘৃণার বিষয়বস্তুতে পরিণত করে, তাহলে ট্রাইব্যুনাল তাকে আইন অনুযায়ী শাস্তি প্রদান করতে পারে। সে কারণে এই নোটিশ জারি হয়েছিল। সাধারণভাবে যে নোটিশটা বাড়িতে গিয়ে জারি করা হয় সেটা জারি হয়েছে। দ্বিতীয় দফায় পত্রিকাতে নোটিশ জারি হয়েছে, তারপরেও তারা আজকে পর্যন্ত হাজির হননি। আদালত ন্যায় বিচারের স্বার্থে আরেকটা শেষ সুযোগ দিয়েছেন। আগামী 20 জুন তারিখে এই বিষয়ের উপরে শুনানি অন্তে আদালত এই বিষয়টি নিষ্পত্তি করবেন বা আদেশ দেবেন, এটা আদালত বলেছেন। 19 জুন পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। ওই দিন শুনানি অন্তে শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত যে কন্টেম্প প্রসিডিং সেটার ব্যাপারে আদালত আদেশ দেবেন। আর দ্বিতীয় যে বিষয়টি হয়েছে আজকে গুমের ব্যাপারে, অর্থাৎ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, এই বিষয়ে বাংলাদেশে যে কয়েকজন আলোচিত ব্যক্তি গুম হয়েছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন বিএনপির নেতা জনাব সালাউদ্দিন আহমেদ। তিনি প্রথমে গুম করে তাকে অজ্ঞান করে ভারতে নিয়ে ফেলে দেওয়া হয়। ভারতে তিনি দীর্ঘকাল সেখানে আটক ছিলেন। তো তিনি আজকে এসেছিলেন অভিযোগ দেওয়ার জন্য। আমরা সেই অভিযোগটা গ্রহণ করেছি। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ,
এবং বিখ্যাত বা কুখ্যাত যাই বলেন র্যাবের জিয়াউল হাসান, তাদের বিরুদ্ধে সহ আরও কয়েকজনের বিরুদ্ধে তিনি গুমের অভিযোগ দায়ের করেছেন। এটা অনেকটা বিলেটেড স্টেজে দায়ের করেছেন। আমরা আশা করেছিলাম যে অনেক আগে এটা আসবে, যেহেতু এটা খুবই আলোচিত ঘটনা। আমরা অভিযোগটা নিয়েছি, তাৎক্ষণিকভাবে আমরা আজকে এটা তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দেব, তারা তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেবেন। কারণ আপনারা জানেন যে আমাদের তদন্ত, অধিকাংশ মামলার তদন্ত একটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গুম সংক্রান্ত তদন্তগুলো যেহেতু অভিযোগের সংখ্যা অনেক বেশি এবং অনেক বেশি কমপ্লিকেটেড, যে সমস্ত মানুষ গুমের শিকার হয়ে কখনো ফিরে আসেননি, যাদেরকে আমরা ধারণা করছি যে যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের বিষয়গুলো সলভ করাটা সময় লাগতে পারে। কিন্তু যেগুলো সার্ভাইভার্স আছেন, যে সমস্ত ভিকটিম ফিরে এসেছেন, তাদের মামলাগুলো প্রমাণ করাটা সহজ এবং দ্রুততার সাথে সম্ভব। সেক্ষেত্রে সালাউদ্দিন সাহেব যে এগিয়ে এসেছেন, এটা আমাদের তদন্ত কাজকে সাহায্য করবে। এটা এরকম যারা ভিকটিম এখনও আছেন, তারা যদি এগিয়ে আসেন, তাহলে বিচার কার্য দ্রুত সমাপ্ত হবে এবং জাতি এই গুমের কালচার থেকে বেরিয়ে আসার একটা রাস্তা খুঁজে পাবে। চানখারপুলে যেটা ফরমাল চার্জ দাখিল হয়েছে, আসামিদের আজকে উপস্থিত হওয়ার জন্য দিন ধার্য ছিল। তো তারা যেহেতু আজকে 4 জন আসামি এখনও পলাতক রয়েছেন, তারা আসেননি এবং তাদের পক্ষে রিপোর্ট এসেছে, তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আইনের বিধান হচ্ছে যদি গ্রেপ্তার করা সম্ভব না হয়, তখন এইসব আসামিদেরকে পলাতক ঘোষণা করে তাদের হাজিরার জন্য পত্রপত্রিকা বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। আজকে আদালত নির্দেশ দিয়েছেন যে 4 জন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সহ যে বাকি 3 জন পুলিশ অফিসার, তাদেরকে কয় তারিখে, আগামী 22 জুন তারিখে এই আদালতে হাজির হবার জন্য নির্দেশ দিয়েছেন, যেটা বাংলাদেশের 2টো বহুল প্রচারিত জাতীয় দৈনিকে এই নোটিশটা ছাপার জন্য নির্দেশ দিয়েছেন। 22 তারিখে যদি ওনারা হাজির না হন, তাহলে ওনাদেরকে পলাতক ঘোষণা করে আদালত ওনাদের পক্ষে পরবর্তী পদক্ষেপ যেটা আছে, অর্থাৎ স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ করার মাধ্যমে তাদের আনুষ্ঠানিক বিচার সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে যাবে। ওনার সাবমিশনের মধ্যে যেটা বলার চেষ্টা করেছেন অ্যাপিলেট ডিভিশনের সর্বশেষ রায়ের প্রেক্ষিতে, যে অ্যাপিলেট ডিভিশন বলেছে যে এই আদালত অবশ্যই ইন্টারন্যাশনাল কাস্টমারি ল, এই আদালতের প্রসিডিংসের সময় এটা প্রয়োগযোগ্য হবে। তো আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল কাস্টমারি ল হচ্ছে রোম স্ট্যাটিউট। তো সেই ক্ষেত্রে রোম স্ট্যাটিউট থেকে আমরা এলিমেন্টস অফ ক্রাইমস কিন্তু আমাদের লতে নিয়েছি। তো উনি এটাকেই উল্লেখ করে বলেছেন যে এটা তো আর আওয়ামী ফ্যাসিবাদী আদালত নয়, এটা নতুন বিপ্লবের পরে নতুন আদালত, সেই কারণে এই আদালত অনেক বেশি ফেয়ার হবে। আদালত এটার সাথে একমত পোষণ করেছেন, আমরাও একমত পোষণ করি যে এই আদালত আগের রেজিমের সেই ফ্যাসিবাদী আদালত নয়, এখানে ফেয়ারনেস অনেক বেশি থাকবে, আন্তর্জাতিক আইন, কাস্টমারি ইন্টারন্যাশনাল ল প্রয়োগযোগ্য হবে, আমাদের আইনে যে সমস্ত বিধান আছে সেগুলোকে যথাযথ অনুসরণ করা হবে, বিচার হবে ট্রান্সপারেন্ট, বিচার হবে নিরপেক্ষ, বিচার হবে আবেগশূন্য, বিচার হবে প্রমাণ নির্ভর, বিচার হবে ভবিষ্যৎকে নিরাপদ করার জন্য বিচার। প্রয়োজনীয় সংস্কার শেষে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী। দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। আর সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণ করতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিও জানান তিনি। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জামায়াতে আমির আরও জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই জামায়াতে নিবন্ধন বাতিল করা হয়েছিল। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। দীর্ঘ আইনি লড়াই শেষে গত রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে নিবন্ধন ফিরে পায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে সংবাদ সম্মেলন আয়োজন করে দলটি। এতে অংশ নেন বিভিন্ন দেশের কূটনীতিকরাও। অনুষ্ঠানে দলের আমির ডাক্তার শফিকুর রহমান গত 1.5 দশককে বাংলাদেশের রাজনীতির জন্য নারকীয় অধ্যায় উল্লেখ করে তৎকালীন বিচার ব্যবস্থার উপর ফেসিবাদের প্রভাব প্রকট ছিল বলে দাবি করেন। বলেন, বেআইনি রায়ে জামায়াতের নিবন্ধন ও প্রতীক বাতিল করা হয়। দফায় দফায় আমাদের উপরে বিভিন্ন ধরনের অনৈতিক, অন্যায্য বোঝা চাপানো হয়েছে। যে শর্তে তখন আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছিল, সেই শর্তের কোনো বিচ্যুতি জামায়াতে ইসলামী করে নাই। একটি বিশেষ মহল রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাদের নিবন্ধন বাতিল করার জন্য অন্যায্যভাবে, বেআইনিভাবে আদালতে যায়। গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিজম এখনও রয়ে গেছে উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিজম বিদায় করতে বাংলাদেশের সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার। এক্ষেত্রে এপ্রিল পার না করার দাবি তোলেন জামায়াত আমির। আনফর্চুনেটলি ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম বাংলাদেশ থেকে এখনও বিদায় নেয়নি। এই জন্য প্রয়োজন হবে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের। ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে, রোজার আগে আগে। কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয়, তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে। তবে নির্বাচন কমিশনের সদিচ্ছা ও সক্ষমতা প্রমাণে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবিও জানান তিনি। জাতীয় নির্বাচন হচ্ছে সিদ্ধান্তকারী নির্বাচন, জাতির ভাগ্য নিয়ন্ত্রণের নির্বাচন। এর আগে যদি স্থানীয় সরকারের নির্বাচন হয়, যেটা নিয়ে এখন পাবলিক সাফারিং হিউজ, আপনারা জানেন যে একমাত্র ইউনিয়ন পরিষদ ছাড়া স্থানীয় সরকারের আর কোনো স্তর এখন কার্যকর নেই। এতে জনগণ খুবই কষ্ট পাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশে অবস্থানরত প্রত্যেকটি বাংলাদেশিকে ভোটের অধিকার তাদেরকে দিতে হবে। এ সময় দেশের রাজনীতি, সমাজ ও সার্বভৌমত্বের উপর কারো আধিপত্য জামায়াত মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। এই সরকার তার একমাত্র বাজেটটি দিয়েছে। আমরা এভাবে বলে ফেলাই ভালো, কারণ হলো নির্বাচন যদি ইভেন আগামী বছরের জুনেও হয়, পরবর্তী বাজেটে সরকারের দেওয়ার কথা না। আমরা আশা করি সেটা হবে না, কারণ অর্থ বছর শুরু হয় জুলাইয়ের 1 তারিখ থেকে।
সুতরাং তারা দেবেন এটা আমরা মনে করি না, করা উচিতও না। সাধারণত যেটা হয়, জুনে বাজেট উত্থাপিত হয় পার্লামেন্টে আমাদের ইউজুয়াল সিস্টেমে, তারপরে ডিবেট হয়, ডিবেট হওয়ার পরে সেটা পাস হওয়ার জন্য পুরো জুন মাসটা থাকে এবং জুলাইয়ের 1 তারিখ থেকে সেটা কার্যকর হয়। যাক, বাজেট নিয়ে বিস্তারিত হয়তো কথা বলতে চাই, কারণ বাজেট নিয়ে বিস্তারিত কথা বলা আমার অনেক পুরনো কাজের অংশ। অনেক আগে থেকে বাজেটের এক ধরনের একাডেমিক অ্যানালিসিস আমি বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে করেছি, নিজে ব্যক্তিগতভাবে করেছি, লিখেছি, বলেছি। তো তার আগে ছোট্ট একটা ফার্স্ট ইমপ্রেশন একটু দিতে চাই। মানে আমরা বাজেট সম্পর্কে প্রায় একটা কথা শোনা যায় যে এটা গতানুগতিক বাজেট হয়েছে। আমার কাছে মনে হয় গতানুগতিক বলাটা ইটসেলফও গতানুগতিক হয়ে উঠছে, কিন্তু আসলে শব্দটা বলতেই হবে, এটার কোনো ভিন্ন প্রতিশব্দ হলে ভালো হতো, কিন্তু এই বাজেটটাও একই ধরনের গতানুগতিক বাজেট হয়েছে। প্রশ্ন হচ্ছে, আমি কি খুব র্যাডিক্যাল কিছু চেয়েছিলাম? আমি উত্তর দিই এভাবে যে খুব র্যাডিক্যাল কিছু আসলে চাই নাই, কিন্তু আমি কয়েকটা জায়গায় এই সরকারের কিছু বেঞ্চমার্ক দেখতে চেয়েছিলাম। আমি এই সরকার আসার পর থেকে প্রথম থেকে একটা কথা বলে গেছি যে এই সরকার অনেক দিন ক্ষমতায় থাকার দরকার নাই। এই সরকারটা যতদিন আছে, খুব অল্প সময় হোক, সেটা বছর দেড়েক গ্রোসলি থাকুক, 2 বছর থাকুক, যেরকমই হোক, শুরুর দিকে বলছিলাম, সবার সম্মতিতে যতদিনই থাকুক, তাদের কাজ হবে আসলে বিভিন্ন সেক্টরে কতগুলো বেঞ্চমার্ক তৈরি করা, যে বেঞ্চমার্কগুলোর সাথে আমরা ভবিষ্যতের যে কোনো নির্বাচিত, জনগণের নির্বাচিত সরকারকে তুলনা করব। প্রশ্ন হচ্ছে, সেরকম কোনো বেঞ্চমার্ক কি আছে? আমি দেখছি না, আসলেই দেখছি না। বরং যে জায়গাগুলোতে বেঞ্চমার্ক আশা করেছিলাম সেগুলোতে সেটা দেখা যায়নি। 2-4টা কথা বলে শেষ করবো, আসলে বিস্তারিত আলোচনা হয়তো খুব দ্রুতই করবো। আমি বাজেটের মূল্য যে প্রেজেন্টেশন পেপারটা আছে ওটা দেখছি, কিছু পয়েন্ট টুকে রাখছি, কথা বলবো। একটা ব্যতিক্রম আছে, বাংলাদেশের সাধারণ প্রবণতা হচ্ছে প্রতি বছর তার আগের বছরের চাইতে বাজেটের সাইজ বাড়ানো হয়। বাজেটের সাইজ বাড়ালেও যে সবসময় বাজেট বাস্তবায়ন করা যায় তা না। আমরা জানি প্রতি বছর দেখব আগের বাজেটটার একটা সম্পূরক বাজেট দেওয়া হয়, সেখানে তার রেভিনিউ যে আর্ন করার কথা ছিল সেটা সংশোধন করা হয়, এমনকি যে বরাদ্দ আছে সেই বরাদ্দ শেষ করা যায় না। ফলে যেটা হয়েছে, ব্যয়ও কাটছাঁট করে একটা মোটামুটি জায়গায় আসা হয়। কিন্তু প্রাথমিক যে প্রস্তাবনা সেটা প্রতি বছর বাড়ে, এবার টাকার অঙ্কে সেটা কমেছে এবং আমি এটাকে সাধুবাদ জানাতে চাই। অহেতুক বাগাড়ম্বর করার কোনো প্রয়োজন নেই, যে বাজেটটা বাস্তবায়নযোগ্য। ইনফ্যাক্ট আমি এই সরকার বলে বলছি না, এই সরকারের কোনো পলিটিক্যাল স্টেক নাই, কিন্তু ভবিষ্যতেরও পলিটিক্যাল সরকারগুলোর উচিত হবে এসব ব্যাপারে অহেতুক হাইপের মধ্যে না ঢোকা। যতটুকু বাজেট করা যায়, যতটুকু আর্নিং হতে পারে এবং সীমার মধ্যে ঋণ নিয়ে একটা বাজেট তৈরি করবেন তারা, যাতে মোটা দাগে ওটা বাস্তবায়নযোগ্য হয়। এবার এটাকে আমরা একটু প্রশংসা করতে পারি। কিন্তু ওই যে বললাম, যে জায়গায় বেঞ্চমার্ক আশা করেছিলাম, আমরা দীর্ঘদিন থেকে একটা আলাপ করেছি বাংলাদেশের ওয়েলফেয়ার খাতে সরকারের বরাদ্দ। মানে একটা সরকার বরাদ্দ দিলে সেই বরাদ্দ ঠিকমতো ইউটিলাইজ হচ্ছে কিনা, চুরি বাটপারি হচ্ছে কিনা, সেটা তো আছেই। প্রচুর টাকা চুরি বাটপারি হয়ে লুট হয়ে যায়, প্রচুর ইনএফিসিয়েন্সি আছে। বরাদ্দ আছে, কিন্তু সেটা এডিপি বাস্তবায়নের জন্য সেটার জন্য যথেষ্ট পরিমাণ প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক দক্ষতা নাই, ফলে এটা শেষ করা যায় না। এবং আমরা দেখব লেজে গোবরের অবস্থা হয় বাজেট যখন অর্থবছর যখন শেষের দিকে আসে, মে জুন মাসের দিকে এসে তড়িঘড়ি করে টাকা খরচ করার চেষ্টা করা হয়। সো এগুলো আছে, কিন্তু এগুলো সরিয়ে রেখেও প্রায় একটা কথা আমি আগে বলতাম, এখনও বলি, সেটা হচ্ছে বরাদ্দ দিয়েও বরাদ্দ ইটসেলফ একটা সরকারের নেচার সম্পর্কে আমাদের ধারণা দেয়। আমরা প্রায় শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তায় বরাদ্দের কথা বলতাম, এবারও আসলে এগুলোতে বরাদ্দ বাড়েনি, বরং টাকার অঙ্কে কমেছে। বিশেষ করে এডিপি বরাদ্দ, আমরা জানি যেগুলো রেভিনিউ যে বাজেট আছে সেটা তো সরকারকে দিতেই হবে, অথচ এগুলো বাড়ানোর কথা আমরা দীর্ঘদিন থেকে বলেছি। আপনাদের জ্ঞাতার্থে জানাই, অনেকে এগুলো জানেন, এগুলো নিয়ে বাংলাদেশে প্রচুর আলাপ আলোচনা হয়েছে। বাংলাদেশে এখন শিক্ষায় বরাদ্দ 2% আশপাশে, কম বেশি এরকম, বা নিচেই কিছুটা কমও বলা যায়, সব শিক্ষা যদি আমরা একত্র করি। অথচ ইউনেস্কো বলছে এটা আমাদের মতো দেশের জন্য একটা 6% অফ টোটাল জিডিপির 6% হওয়ার কথা। একই কথা হেলথের ক্ষেত্রে, হেলথও গ্র্যাজুয়ালি কমতে কমতে, আওয়ামী লীগের সময় এটা 1-এর একটু নিচে ছিল, কমতে কমতে এখন 0.75, 7-8, মানে 0.8-এরও নিচে, ব্যাপারটা এইরকম। অথচ এটা 5% অফ দ্য টোটাল জিডিপি হওয়ার কথা ছিল। তো খুব ভালো লাগতো যদি দেখতাম এই দুটো জায়গায় সরকার খুবই অ্যাডভেঞ্চার দেখাচ্ছে, বেশ ভালো একটা বরাদ্দ দিয়েছে, এবং উচিত হতো যেটা এই সরকার থাকাকালীন সময়ে সেগুলো বাস্তবায়ন করে অনেকটা দেখিয়ে যেতে যদি পারত। আমরা দেখলাম না, বা তারা আগের বাজেটের অধীনে কাজ করেছেন, কিন্তু শিক্ষা স্বাস্থ্যে কি আমরা আগে যে বাজেট ছিল সেটা তারা ব্যয়গুলো ঠিকমতো করতে পেরেছেন? কোনো বড় পরিবর্তন হয়েছে? আমি দেখি না। সুতরাং খুবই হতাশাজনক, এই সরকার এই জায়গায় বেঞ্চমার্ক তৈরি করতে পারত। সামাজিক নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন থেকে আমরা একটা আলাপ করি, সেটা হচ্ছে একটা বিরাট অঙ্ক দেখানো হয়, এবারও একইভাবেই দেখানো হলো। তার মানে একই আমলাতন্ত্র বাজেট তৈরি করছেন। মানে আমাদের কথা হচ্ছে যে এখানে একটা বিরাট অঙ্ক হচ্ছে এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে অবসরণকালীন যে বেনিফিট, পেনশন বা অন্যান্য যে বেনিফিট, সেটা পুরোটা এর মধ্যে ঢুকিয়ে দেওয়া, মুক্তিযোদ্ধা ভাতা, এরকম বহু কিছু উপবৃত্তি, মানে যেগুলো আদতে সমাজে প্রান্তিক মানুষের কাছে না। আমি একবার হিসাব করে দেখেছিলাম, একেবারে প্রান্তিক মানুষের কাছে যে ধরনের ভাতা যায়, মানে এটা প্রায় 1 থেকে 1.5 লক্ষ কোটি টাকার মতো দেখানোর টেন্ডেন্সি থাকে, কিন্তু প্রান্তিক মানুষের কাছে আমি এবারও বিস্তারিত প্রপোজাল দেখে হিসাব করে দেখব, সেটা 10, 11 বা সর্বোচ্চ 12,000 কোটি টাকা প্রান্তিক মানুষের কাছে যায়। সো এটাও সরকারের উচিত হতো আলাদা করে দেখানো, এবং এখানেও একটা খুব সিগনিফিক্যান্ট ইনক্রিজ, সেফটি নেটটা বড় করা, অ্যামাউন্ট বড় করা, অনেক বড় করা, এগুলো করা যেতে পারতো। এগুলোই বেঞ্চমার্ক ছিল। আমরা কোনো একদিন ভবিষ্যতে যদি নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে, ভাতাগুলো যদি সরকার ডাবল করে দিত, বিএনপি যদি এসে এটা কমানোর চেষ্টা করতো, আমরা শোরগোল করতে পারতাম। অবশ্যই এই ভাতাগুলো একটা বিরাট অংশর মধ্যে 2 নম্বরই আছে। আমরা এটা গত আওয়ামী লীগ সরকারের সময় পরিকল্পনা মন্ত্রণালয়ের রেফারেন্স দিয়ে কথা বলতাম, তারা একটা সার্ভে করে তারাই বের করেছিল যে এটার 45%-এর মতো হচ্ছে একেবারে ভুয়া।
ভুয়া নামের মধ্যে বরাদ্দ যাচ্ছে, কিন্তু সেটা সরিয়ে রাখছে। তো এরকম জেনুইন একটা তালিকা তৈরি করা, এই কাজটাও এই সরকারের করে গেলে ভালো হতো। প্রয়োজনে সেনাবাহিনী এখন মাঠে আছে, সেনাবাহিনীকে ইনভলভ করা যেতে পারতো, এবং ভাতার পরিমাণ এবং বাজেটেও আলাদা করে দেখানো যে আমি গরিব মানুষের কাছে, প্রান্তিক মানুষের কাছে এই টাকাটা পৌঁছে দেই। 7 লাখ কোটি টাকা কয় টাকা আসলে সবচেয়ে প্রান্তিক মানুষের জন্য এই রাষ্ট্র খরচ করে, এই সরকার খরচ করে, সেটা তো আসলে দেখা দরকার আছে আমাদের। এগুলো তেমন কিছুই নাই। আপাতত এইটুকুই। সরকার কোনো বেঞ্চমার্ক তৈরি করেনি, কোনো রকম কোনো নতুন কিছু নাই। গতানুগতিক শব্দটা গতানুগতিক শোনালেও বলছি এটা রেমিটেন্স যোদ্ধা একটা ইংরেজি শব্দ, শুনতে অনেক ভালো লাগে, কিন্তু এই রেমিটেন্স যোদ্ধাদের আসলে মূল্যায়ন কি কেউ করেন? যখন ডক্টর ইউনূস ক্ষমতা নিলেন তখন তিনি বাংলাদেশে ফিরে এসে প্রবাসীদের উদ্দেশ্যে খুব সুন্দর কথা বলেছেন, এটা করবেন সেটা করবেন তার সরকার। ইভেন এই জুলাই আগস্টে প্রবাসীদের অবদান খুবই শক্তিশালী ছিল, যখন প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিল। গেল কয়েকদিন আগেও জাপান সফরে গিয়ে বললেন যে প্রবাসীরাই দেশের অর্থনীতি ঘুরিয়ে দাঁড় করাচ্ছে, কিন্তু এই প্রবাসীদের ভাগে এই সরকার কি আগের সরকার থেকে বাড়াইছে না কমাইছে? আসেন দেখি। প্রথমত প্রশ্ন হচ্ছে, প্রবাসীদের জন্য যে বরাদ্দ একটা সংস্থা আছে, যে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়টা থেকে আসলে আমরা কি সুবিধা প্রবাসীরা পাচ্ছি আমার জানা নেই। আগে যখন বেশি ছিল তখনই কি পাইছি জানি না, তবে এখন এই বাজেটে আইসা যেখানে আমরা আশা করতেছিলাম প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা আরো বাড়বে, কিন্তু সবাইকে অবাক করে দিয়া প্রবাসীদেরকে হাতে হারিকেন আর বাস ধরাই দিচ্ছেন। এই বাজেটে আমি এটাই দেখলাম। প্রস্তাবিত 25-26 অর্থ বছরের বাজেটে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বরাদ্দ কমিয়ে 855 কোটি করা হয়েছে, যা আগের অর্থ বছরের তুলনায়, মানে আওয়ামী লীগ সরকারের শেষ অর্থ বছরের তুলনায় এটা অর্ধেক। আমরা যখন দেখছি যে এই আমাদের যিনি অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ তিনি আপনার যেই জিনিসটা আনলেন, 24-25 অর্থ বছরের সংশোধিত বাজেটে সরকার প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য 1140 কোটি টাকা বরাদ্দ করেছিল, তবে বর্তমান বাজেটে এটা কমিয়ে আনা হয়েছে, আরো 285 কোটি কমাই দেওয়া হয়েছে। এছাড়া পরিচালন ব্যয় ধরা হয়েছে 451 কোটি টাকা, উন্নয়ন ব্যয় 404 কোটি টাকা। 24-25 অর্থ বছরের সংশোধিত বাজেটে পরিচালন ধরা হয়েছিল 420 কোটি আর উন্নয়ন ব্যয় 720 কোটি। ঘোষিত অর্থ বছরে উন্নয়ন ব্যয় 316 কোটি টাকা কমাই দেওয়া হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় অর্ধেক, মানে দুইটা যোগ দিলে প্রায় 600 কোটি টাকা আমাদের উন্নয়ন বরাদ্দ কমছে। আমাদের প্রবাসীদের জন্য মানে কি তৈরি করা হচ্ছে? সবাই তো মচকা মার্কা কথা বলেন, উপদেষ্টারাও, ছাত্র উপদেষ্টারাও বলেন, কিন্তু প্রবাসীদের জন্য আপনি দেখেন যে আমাদের ছাত্র উপদেষ্টা যারা আছেন বা যারাই আছেন এখানে, ওই রকম মানে অ্যাক্টিভিটিস কারা হাতে নিচ্ছেন? আমি জানি না। আমি পরশুদিন শুনলাম যে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল স্যার বলছিলেন প্রবাসীদের জন্য একটা আলাদা হাসপাতাল করা হবে। স্যার, আমাদের আলাদা হাসপাতালের দরকার নাই, আমাদের দরকার হচ্ছে মেজর কিছু জিনিস, যেন এয়ারপোর্টে একটু সিস্টেমটা অ্যাক্টিভ হয়, সেখানে যেন আমরা একটা সুন্দর ব্যবহার পাই। এখনো এয়ারপোর্ট নিয়ে মানুষের প্রতিনিয়ত আবদার, কমপ্লেইন। বিদেশে থাকা দূতাবাসগুলো, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, বেশিরভাগ সময় মানুষ সেখানে হেনস্থার শিকার হয়। এগুলো একটু দেখেন। বিদেশে যেন বাংলাদেশিদের মান সম্মান একটু বাড়ে, সেটা দেখেন। দেশে প্রবাসীদের জন্য স্বল্প সহজে ঋণের একটু ব্যবস্থা করে দেন, কারণ অনেকেই বিদেশ যাওয়ার সময় সুদের উপর টাকা, বাড়ি ঘর বেচা, ব্যাংকের কাছে জমির বন্ধক জলিল টলিল দিয়া এই টাকা নিতে হয়। এগুলোতে একটু ফোকাস করেন। প্লেনের টিকিটের দামটা একটু কমাই দেন, যেটা করলে কাজে দিবে, কারণ প্রত্যেকটা প্রবাসী দেশে যেতে গেলে তার এই টিকিটের দামটা একটা ফ্যাক্ট হিসেবে কাজ করে। আমার কাছে মনে হচ্ছে এগুলো সবচেয়ে বেশি ফরজ। একটু ছোট্ট সহজে লোনের ব্যবস্থা করে দেন, সহজ শর্তে আছে, কিন্তু অনেক কঠিন সিস্টেমে আছে। তাহলে প্রবাসীদেরকে আসলে প্রকৃত মূল্যায়ন কখনো এই দেশে করবে? এমনি আমাদেরকে নিয়ে বলা হয় রেমিটেন্স যোদ্ধা, উমক তুমক, কাজের ক্ষেত্রে আসলে জিরো। আমাদের আশা ছিল আরো ভালো কিছু হবে, তবে কেন জানি বাজেটের মধ্যে এই জিনিসটাকে অর্ধেক কমানো হইলো, সেটা তারাই ভালো বলতে পারে। তবে এখানে একটা প্রশ্ন, আগে যে বেশি ছিল ওইগুলো দিয়ে প্রবাসীদের কি উপকার হয়েছে সেটাও একটা প্রশ্নবোধক চিহ্ন, নাকি ওইগুলা চিন্তা ভাবনা করে যে না বাজেট তো দেয়, এগুলো লুটপাট হয়ে যায়, প্রবাসীদের কাজে লাগে না, এই কারণে কমাই দিলাম, এটাও হইতে পারে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।